গণতান্ত্রিক ধারায় ফিরতে সবচাইতে বেশি প্রয়োজন নির্বাচন। সেই নির্বাচন সংস্কার ছাড়া হলে আমরা কতখানি গণতান্ত্রিক পথে হাঁটতে পারবো, কিংবা সেই নির্বাচনের জন্য অর্থাৎ যে ধরনের সংস্কার পরবর্তী নির্বাচন আমরা দেখতে চাই সেই নির্বাচনকে উদ্দেশ্য করে কতখানি ঐক্যবদ্ধ এই মুহূর্তে বাংলাদেশ, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। জেডএসআরএম দেশ সাম্প্রতিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, জাতীয় সংলাপ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেই সংলাপে রাজনৈতিক দলের সাথে, ছাত্রদের সাথে, বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা ছিলেন তাদের সাথে কেমন সংলাপ হয়েছে, কি বা আমরা জানতে পারছি নির্বাচন ঘিরে, সেই সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। জাতীয় সংলাপ, ঐক্য, সংস্কার এবং নির্বাচন, এ নিয়ে আজকের আলোচনায় আমাদের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, শিক্ষাবিদ এবং উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর কামরুল হাসান, আমি খুব ছোট করে প্রথমেই আপনাকে একটি প্রশ্ন করতে চাই। অন্তর্বর্তী সরকার, সমন্বয়ক রাজনৈতিক দল সবার অবস্থান নির্বাচনকে ঘিরে মুখোমুখি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসব বিষয়ে আলাপচারিতার যে ধরন এবং মেজাজ ছিল, দায়িত্ব গ্রহণের পর আলাপের ধরনটা কিছুটা ভিন্ন হবে সেটা আমি নিজেই উপলব্ধি করছি। তবে এই দুটো অবস্থানে ব্যক্তিগতভাবে আমার যে অবস্থান তা হচ্ছে সবসময়ই দেশটাকে ভালোবেসে দেশটার স্বার্থ সামনে রেখে যদি কেউ চিন্তা করে অবস্থান পরিবর্তন তেমন তাৎপর্য কোনো বিচ্যুতি ঘটাতে পারে না। তো সংলাপের বিষয়ে আপনার প্রশ্নে আসি যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ দুদিনের যে সংলাপ আয়োজন করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তবে খুব বিলম্বে হয়েছে, আমি এটা বলবো। সংলাপ মূলত হয় এজন্য যে আমাদের যদি কোনো লক্ষ্যে পৌঁছাতে হয় এবং জাতীয় ঐক্যের প্রয়োজন হয় তখন সংলাপ জরুরি হয়, এবং যে সংলাপটি হয়েছে সেটা সেই লক্ষ্যে হয়েছে আমি মনে করি। সংলাপের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আমরা স্থির করেছি যে সংলাপ, ঐক্য এবং নির্বাচন। প্রশ্ন হচ্ছে যে সংলাপ এবং নির্বাচন এই বিষয়টা আসলে সব কিছু নয়। এর আগে অনেকবার সংলাপ হয়েছে এবং নির্বাচনও হয়েছে। সংস্কারের যে বিষয়টি সেটাও কিন্তু কিছু না কিছু হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু কাজ করেনি। ফলে সংলাপ হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, কিন্তু তার বাস্তবায়নের জন্য যা প্রয়োজন সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন। ধরুন আমরা সংলাপ করে একটা ঐক্যে পৌঁছালাম যে একটা নির্বাচনে যাব, কিন্তু যারা দায়িত্ব নেবেন তারা যদি সংলাপে যে বিষয়গুলোকে বিবেচনায় আনা হয়েছে সেটাকে আন্ডারমাইন করে ক্ষমতাটা, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর সেটাকে দায়িত্ব মনে না করে যদি ক্ষমতা মনে করেন তাহলে এই সংলাপ সবই ব্যর্থ হবে। এইটি একটু প্রশ্ন করতে চাই অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনি সংলাপের কথা বলছেন, বাংলাদেশের অতীত ইতিহাস আদৌ আমাদেরকে সংলাপের কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে কিনা সেটি নিয়ে আমাদের যেমন প্রশ্ন আছে, তেমনি আপনি যারাই ক্ষমতায় যান তাদের কথা বলছিলেন। ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত সবাই অনেক ধরনের কথা বলেন, ঠিক যেদিন তিনি ক্ষমতায় বসে যান এরপরে সবকিছুই ভুলে যান। সেই সংস্কার কি আমরা করতে পেরেছি? এক্ষেত্রে সংস্কারের কার্যকর করার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, দেখুন, সংলাপে আলোচনা করে হচ্ছে দলমত নির্বিশেষে ভিন্ন মত পোষণ করে যারা, এবং সেটাই হচ্ছে আসলে বৈচিত্র্য, এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে দেশের স্বার্থ যেটা, অর্থাৎ দেশটাকে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাই সেটা। আমি সেই জন্য বলি যে আমরা খুব ব্যর্থ, এই কথাটি আসলে পরিষ্কারভাবে এবং অর্ধশত বছরকে সামনে রেখে বলাটা যেমন সঠিক নয়, তেমনিভাবে আমরা সফল হয়েছে কথাও বলতে পারবো না। যেমন ৭১-এ আমাদের একটা মানচিত্র পেয়েছি অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে। আমাদের ছাত্র জনতা তখনও কিন্তু এই আন্দোলনটা করে আমাদেরকে একটা দেশ মানচিত্র উপহার দিয়েছে, এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির যেই বিষয়টি সেই বিষয়ে তাদের উপর আস্থা রেখেছে। আমরা দেখেছি আমরা বাকশালের ভিতর দিয়ে এসেছি, আমরা আরও অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে এসেছি, আমরা ব্যর্থ হয়েছি। গুটিকয় ব্যতিক্রম ছাড়া আমাদের খুব বেশি অর্জন হয়নি ৯০ পর্যন্ত, এবং সেই জন্য ৯০-তে দেখুন আবারও রাজনৈতিক দলগুলো ৩ দলীয় জোট, ঐক্য, নিজেদের বোঝাপড়া, এবং আমরা নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে অযোগ্য সেটা প্রমাণ করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় এসেছি, এবং ৪টি নির্বাচনে কম বেশি মানুষের ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এবং সেগুলোই কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। এই গ্রহণযোগ্যতার সবচেয়ে নেতিবাচক তাৎপর্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দল
একটি নির্বাচন করবার উপযুক্ত হয়নি এবং মানুষের আস্থা অর্জন করতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে দুঃখজনক এবং লজ্জার ইতিহাস। আস্থার কথা বলছিলেন আপনি ডক্টর কামাল হাসান, দীর্ঘদিন পরে অর্থাৎ ৩৬শে জুলাই যদি আমি বলি, এর পরবর্তী সময় হয়তো মানুষ ভেবেছিল এবার তারা হয়তো কোনো না কোনোভাবে সেই আস্থাটি ফেরত পেতে যাচ্ছে, কিন্তু এখনকার যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি আমরা, সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটি করেছিলাম, আসলে রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দানকারী আছেন, তারা সবাই কোনো না কোনোভাবে একে অপরের মুখোমুখি এসে দাঁড়াচ্ছেন কি? দেখুন, এই বিষয়টা আমি যেভাবে দেখি যে মানুষের মধ্যে বৈচিত্র্য থাকবে, চিন্তায়, রাজনৈতিক চেতনায়, ভাবনায়, অনেক জায়গায় বৈচিত্র্য থাকবে, কিন্তু একটি জায়গায় জাতীয় ঐক্য যখন তৈরি হয় তখনই আমরা দেখেছি এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটি আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে। যে কথাটা আমি শুরুতে বলেছি, ৭১ বলুন, ৯০ বলুন এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলুন, এই সব ক্ষেত্রেই আমাদের জনতার স্বার্থ, দেশের স্বার্থটাকে সামনে রেখে দলমত নির্বিশেষে যখন ঐক্যবদ্ধ হয়েছি তখনই কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু ব্যর্থতার জায়গাটা যেটা আমি বারবার বলতে চাই সেটা হচ্ছে যখনই ছাত্র জনতা রক্তস্রোতের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন আসে এবং অঙ্গীকার আবদ্ধ হবার কথা যারা ক্ষমতায় আসে তারা কিন্তু বারবারই এই জায়গাটায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, দু একটি ব্যতিক্রম ছাড়া। হ্যাঁ, কিন্তু ৩৬শে জুলাই পর্যন্ত তো সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সবাই একই জায়গায় দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেকটি মানুষ বাংলাদেশের হয়তো একটি জায়গায় আসলে তারা এক হয়েছিলেন, তারা সবাই চেয়েছিলেন আসলে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে চলে যাক। সেই পর্যন্ত যে এইভাবে আসলে আমরা একই মতে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক হঠাৎ করে ৪ মাসে কেন ওইভাবে নানান রকম ঐক্যের জায়গাটিতে আমরা প্রশ্নবিদ্ধ করে ফেললাম? এটি অবাক হওয়ার কিছু নেই। দেখুন, আমি ব্যক্তিগত পর্যায়ে বলি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে কিংবা আমাদের সরকার ব্যবস্থাপনায় যারা আছেন, যারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, সেখানে বড় ধরনের নিয়োগ হয়নি কিংবা বড় ধরনের পরিবর্তনও হয়নি। যারা স্বেচ্ছায় পালিয়ে গেছেন সেটি ভিন্ন কথা, যেমন উপাচার্যরা পালিয়ে গেছেন নজিরবিহীনভাবে এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেককেই বরখাস্ত করা হয়েছে, কিন্তু খুব বড় মাপে মোটা দাগে এই সব জায়গাগুলোতে পরিবর্তন হয়নি। প্রত্যাশা ছিল যে যারা সরকারে আসবে বা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে মানুষগুলোর উপর দায়িত্ব দিয়েছে তাদের দিক নির্দেশনা রয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য যে জায়গাগুলো, এই জায়গাটিতে আমি একটা প্রশ্ন করতে চাই। হয়তো অনেকে এই জিনিসটি ভাবছেন, সাধারণ জনগণ অনেকে, আপনি পরিবর্তনের কথা বলছেন, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রগুলোর জায়গা যদি আমি বলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা যদি আমি বলি, পরিবর্তনের সময় কিংবা সংস্কারের সময় তো সেই পরিবর্তনগুলো আমাদের সবচাইতে বেশি প্রয়োজনীয় ছিল। অনেকেই আসলে বলছেন যে যেই মুহূর্তে ৫ আগস্টের পরে আসলে যেই ধরনের আপনি উপাচার্যদের কথা বলছিলেন, যখন পরিবর্তন এসছে অনেক জায়গাতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি বিএনপি ঘরানার যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি কি কোনো না কোনো কিছু ইঙ্গিত করছে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেটা লক্ষ্য করেছি, আপনি যদি নিয়োগের প্রথম পর্যায়ে দেখেন, ছাত্র, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে। মূলত ছাত্র জনতার যে আন্দোলনটি তৈরি হয়েছে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে হয়েছে, তাতে সন্দেহ নেই। কিন্তু এত বড় একটি আন্দোলন একদিনে তৈরি হয় না। গত ১.৫ যুগ ধরে আওয়ামী লীগ যে মাফিয়া চক্র তৈরি করেছে, যে কষ্ট দিয়েছে মানুষকে, তারা অপেক্ষায় ছিল একটা নেতৃত্বের। রাজনৈতিক দল হিসাবে বিএনপি আপনার যে ২৮শে অক্টোবরের কথা, সেখানে যেই অবস্থাটি হয়েছে, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে বিচ্ছিন্ন করতে পেরেছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে সরকার যেভাবে চড়াও হয়েছে, সেখানে বিএনপি সরকার তো আসলে ছাত্রদের উপরেও চড়াও হয়েছিল, কিন্তু ছাত্ররা তো পালিয়ে যায়নি, ছাত্ররা চলে যায়নি। সেই পার্থক্যটা, রাজনৈতিক দলগুলো তাহলে কেন পারলো না? সেই পার্থক্যটাই বলছি। দেখুন, তারপর তার মানে হচ্ছে যে ৩টি নির্বাচন জনগণকে বাইরে রেখে নিজেরা যে নির্বাচনগুলো করেছে তা কিন্তু গণতন্ত্রকে হত্যা করার সামিল। রাজনৈতিক দলগুলো কোন উদ্দেশ্যে এই আন্দোলন করেছে, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নাকি নির্বাচনটাকে এনশিওর করার জন্য, জনসম্পৃক্ততা নিশ্চিত করে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু সরকার অত্যন্ত সফলভাবে মাফিয়া চক্র সেটাকে ব্যর্থ করতে পেরেছে। কিন্তু যেই ক্ষোভ, যেই রাগ এবং যেই উষ্মা তৈরি হয়েছিল, সেই জায়গাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মাঠে এসছে, অর্থাৎ সন্তানরা যখন ৭১-এ যেমন দাঁড়িয়েছিল, ৯০-তে যেমন দাঁড়িয়েছিল, ২৪-এ আবার দাঁড়িয়েছে, সেখানে নারীরা, মধ্যবিত্তরা এবং সাধারণ মানুষ এবং তার সাথে সমস্ত রাজনৈতিক দল যারা বাধাগ্রস্ত হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারে, তারা একটি বিশেষ জায়গা পেয়েছে। এবং আপনার স্মরণ নিশ্চয়ই আছে, পুলিশ যখন মন্তব্য করছিল যে একজন মারি একজন কমে,
এটাকেই বলে চেতনা। এবং 24-এর সেটি দীর্ঘদিন আসলে আমরা তার মানে কি রাজনৈতিক দলগুলোর মাঝে দেখতে পাইনি, তারা কি শুধুই আসলে ক্ষমতায় আসতে পারবে না, এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছেন, সে কারণেই এখন তারা নানান রকমের কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলোকে আলোচনা কিংবা সমালোচনাতে একটু খানিকটা এগিয়ে আছেন। দেখুন, একটি বিষয় খুব পরিষ্কার যে একটি দেশ চালাবার জন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকারে যাওয়া, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন আমরা বহুবার করেছি এবং বারবার কিংবা অধিকাংশবারই ব্যর্থ হয়েছি। সেই জন্য জনগণ কোনোভাবেই এরকম একটি নির্বাচন চায় না যে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে মানুষকে শোষণ শাসন করেছে সেটা ফেরত আসুক। আমার ধারণা যে এই 1.5 যুগে যেই অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, আপনি বিএনপির কথাই ধরুন, তাদের প্রায় 700-800 গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে তারা হচ্ছে আসলে দে আর এট দি রিসিভিং এন্ড, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটা যে ক্ষোভ তৈরি করেছে তাতেও সন্দেহ নেই। ফলে এই মুহূর্তে আন্দোলনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে যখন আমরা একটা দল কিংবা একটা আন্দোলন বা অন্য কাউকে আলাদা আলাদা করে চিহ্নিত করি, এটি হচ্ছে দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট মাফিয়া সরকার মুক্ত করার জন্য যে ইস্যুভিত্তিক একটি ঐক্য তৈরি করে আন্দোলন সফল করা হয়েছে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এখন যেই দলই করুক অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই এমন কোনো ন্যারেটিভ যদি দাঁড় করানো হয় যেটা একটি গ্রহণযোগ্য সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে ডিবেটের জায়গায়, আমাদের ডায়ালগের জায়গায় যখন ডিবেট তৈরি করবে তখন ধরে নিতে হবে এরাই আসলে তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই আমি মনে করি, কারণ হচ্ছে প্রত্যেককেই আমি লক্ষ্য করেছি আপনাদের টক শোগুলোতে অনেককেই তর্কে লিপ্ত হচ্ছে। আসলে ডিবেট নয়, উই নিড ডায়ালগ। কারণ আমরা যখন একটি মাত্র লক্ষ্য সামনে রেখে এগুতে পারি তখনই কিন্তু আমরা জয়লাভ করেছি। আন্দোলন পরবর্তী সময়ে প্রত্যেকের দল আছে, মত আছে, আদর্শ আছে, এবং এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। ঠিক একই জায়গায় ডক্টর কামরুল হাসান, নির্বাচনকে ঘিরে আসলে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনটিও তো আমরা দেখতে চাই, যেটি আমরা দীর্ঘদিন আসলে দেখতে পাইনি। সেখানে আসলে নির্বাচন ঘিরে অনেক ধরনের সমীকরণ থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে, সেটিও আমরা সবাই জানি। কিন্তু ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইছেন এবং সেই রাজনৈতিক দলকে ঘিরে আসলে অনেক ধরনের আলোচনা সমীকরণ চলছে এই মুহূর্তে, সেটি মনে করেন কি আপনি? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা আমার একটি মিশ্র মন্তব্য রয়েছে। রাজনৈতিক দল করবার অধিকার সবার রয়েছে, কিন্তু কোনো একটি কর্ম সম্পাদন করার ক্ষেত্রে ব্যক্তিগত বা দলীয় একটি স্বার্থের বিষয় যদি রাষ্ট্রীয় স্বার্থ বা দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে কিংবা লক্ষ্যে পৌঁছাতে বিলম্ব তৈরি করে, সেক্ষেত্রে একটি ট্রেড অফ করা দেশপ্রেমিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব। সেই জায়গায় আমি সেটাই বলছি যে অবশ্যই এটা নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি বারবার বলে এসেছি, এই সাংবিধানিক এবং মানবাধিকারের বিরুদ্ধে কিন্তু আমাদের কথা বলবার সুযোগ নেই। কিন্তু ছাত্র রাজনীতির নামে আমরা হল দখল, চাঁদাবাজি যা দেখেছি, এতে করে মানুষ এত বেশি ক্ষুব্ধ, রাজনীতি বিমুখ হয়েছে। এবং বলতে পারেন যে পূর্ববর্তী মানে গত 1.5 যুগে আমরা রাজনীতির নামে যেই আমরা গুন্ডামি দেখেছি, রাজনীতির সঙ্গে ওই আচরণগুলোকে মানুষ কিছু সময়ের জন্য মিশ্রণ করে একটা বিভ্রান্তির মধ্যে আছে। কিন্তু আমি যেটা মনে করি এটা দীর্ঘমেয়াদী নয়। ফলে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ কিছু সংস্কার, এবং সংস্কারের যে বিষয়টা দরকার সেটা একটা নির্দিষ্ট সময়ও দরকার। এই যৌক্তিক সময়ের কথা আমরা অনেক শুনেছি ডক্টর কামরুল হাসান, যৌক্তিক সময় কি এখন শেষের পথে নাকি যৌক্তিক সময় আরো দীর্ঘায়িত হতে পারে? এটা যারা বিশেষজ্ঞ তারা মনে করবেন, কারণ যারা দায়িত্ব পালন করছেন তারা মানে সকলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবার জন্য যেটুকু সংস্কার প্রয়োজন, তার একদিন আগেও যদি নির্বাচন হয়, এটি যারা ক্ষমতায় যাবেন তাদের জন্য কল্যাণকর হলেও দেশের জন্য কল্যাণকর নয়। তবে একেবারে মোটা দাগে আমি যেটা মনে করি, এন্ড অফ দ্য ডে এরকম একটি পরিস্থিতিতে দলীয় সরকার যদি ক্ষমতায় আসে এবং সেখানে যদি অন্যায় অত্যাচার আবারও ফেরত আসে, তাহলে সেই দল এবং সবশেষে দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। ফলে খুবই একটা ন্যায্য বিবেচনায় একটি দল যদি জনপ্রিয় হয়, সে যেই হোক, জনগণ যাকে আনবে, তাদের সেই ক্ষমতা যদি টেকসই করতে চায় এবং জনবান্ধব করতে চায় এবং রাষ্ট্রের কল্যাণে নিতে চায়, তাহলে
কিছু মাত্রায় ধৈর্য, কিছু সংস্কার, আবার ধৈর্যটা কি এখন আসলে আমাদের রাজনৈতিক দলগুলো দেখাচ্ছে কিনা? বিশেষ করে বিএনপির কথা আমি একটু আপনাকে বলতে চাই। বিএনপি বলেছে তারা জানুয়ারির মধ্যে আসলে যদি নির্বাচনী যে ধরনের ডেডলাইন আমরা চাই সেটা যদি তারা, সেই রোডম্যাপ যদি তারা সুস্পষ্টভাবে না পায়, ফেব্রুয়ারি থেকে তারা আবারও আন্দোলন করবে। তার মানে 2025 সাল আমাদের শুরু হবে কি আবারও সেই আন্দোলন দিয়ে কিনা? আমি এই প্রশ্ন রেখে একটি বিরতিতে যেতে চাই। যেটা স্যার আমাদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। যেটা স্যার আমাদের সাম্প্রতিক দেখছেন। ডক্টর কামরুল হাসান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। জানুয়ারির মধ্যে রোডম্যাপ না পেলে বিএনপি বলেছে তারা আবারও ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করতে পারে। সেই আন্দোলন দেখেই আসলে আমাদের নতুন বছর শুরু হচ্ছে কিনা তাহলে? ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, বিএনপি কিভাবে আন্দোলনের কর্মসূচি দেবে সম্পূর্ণ রাজনৈতিক দল হিসেবে তাদের এখতিয়ার রয়েছে এবং তারা করবেন। কিন্তু যেটি আমাদের প্রত্যাশা একজন পেশাজীবী হিসাবে, সেটা হচ্ছে যে একটি জনসম্পৃক্ত দল হিসাবে ৭১, ৯০ এবং ২৪-এর যেই ছাত্র জনতার রক্তস্রোতের মাধ্যমে যে অর্জনগুলো হয়েছে, সেখানে যেই বিচ্যুতি ব্যর্থতাগুলো আছে এই অর্ধশত বছরে, সেখানটা একটা গুণগত পরিবর্তন খুব দরকার। দেখুন, আমি খুব স্পষ্ট ভাষায় বিশ্ববিদ্যালয়ের আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুণগত পরিবর্তনের জন্য শিক্ষাক্ষেত্রে একটি রাষ্ট্র কাঠামো প্রয়োজন, যেখানে একজন উপাচার্য দলীয় আনুগত্যে শিক্ষক নিয়োগ দেবেন না কিংবা বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের নামে অর্থ তছরূপ করবেন না। আদৌ সেটি সম্ভব বাংলাদেশে? এইটি করবার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যে লক্ষ্যে আমাদের 2000 ছাত্র জনতাই 24-এ প্রাণ দিয়েছে এবং 90-71-এও দিয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করবার সময় এসেছে। আর কতবার আমরা এ ধরনের আন্দোলন করব? ছাত্র জনতা এবং যাদের উপর দায়িত্ব দিব তাদের মাধ্যমে আশাহত হব, সেই প্রত্যাশাটা রাখতে চাই। এনাফ ইজ এনাফ। আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যটা আমি এজন্য বলছি যে শুধুমাত্র ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গেলাম এবং আবারও ফিরে এলাম, সেটা নয়। আপনি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রায়ই বলি যে গত 1.5 বছরে প্রায় 1000 প্রভাষক নিয়োগ দিয়েছে। আপনি জানেন, সর্বশেষ নির্বাচনে সিন্ডিকেটে দাঁড় করবার জন্য প্রতিপক্ষ পেশাজীবী সংগঠন থেকে একজন শিক্ষক পাওয়া যায়নি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয়, আমরা কি এরকম শিক্ষক বিশ্ববিদ্যালয় চাই? তাহলে প্রশ্ন হচ্ছে যে উপাচার্যরা কেন এটা করে? কারণ দলীয় আনুগত্য করে উপাচার্য হওয়ার পর, এবং আমি শুনেছি দলীয় আনুগত্য করে উপাচার্য নয় তো, দলীয় আনুগত্য না করলে বিশ্ববিদ্যালয়কে শিক্ষকতা করা যায় কিনা সেটিও তো একটি প্রশ্ন আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কতবার আর ছাত্র জনতা রক্ত দেব এমন একজন উপাচার্যের জন্য যার আনুগত্য করতে হবে না, যিনি আনুগত্য করবেন দেশপ্রেমের, যিনি আনুগত্য করবেন তার শিক্ষার্থীদের। যেমন আমি যেতে পারছি, নিশ্চয়ই পারবো, আমরা কেন পারবো না? আমাদের যেমন ধরুন এবার যেটা হয়েছে 5ই আগস্টের পর, এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় অপ্রস্তুত অবস্থায় উপাচার্য হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আস্থা রেখেছে, কৃতজ্ঞতা জানাই। সকল শিক্ষার্থীকে তাদের স্ব আসনে আমরা বরাদ্দ দিতে পেরেছি। এটা কিসের জন্য? এটা কি আমি পেশি শক্তির মাধ্যমে করেছি? ন, আমি পেরেছি এই জন্য যে দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে আমি সহযোগিতা পেয়েছি শিক্ষার্থীদের। ডক্টর কামরুল হাসান, আপনি আবার সেই শিক্ষার্থীদেরকে যথাসময়ে ক্লাসরুমে ফেরাতে পেরেছেন? তারা আসলে রাজনীতির মারপ্যাচ থেকে বেরিয়ে গিয়ে শিক্ষার জায়গাটিতে পৌঁছাতে পেরেছেন কি? দেখুন, আপনি যখন আপনার শিক্ষার্থী দিয়ে ট্রাফিকিং এর কাজ করবেন, আর ট্রাফিকরা বাস এবং ট্রাকগুলোকে থামিয়ে চাঁদাবাজি করে, যখন সরকার দলীয় গুন্ডারা বিভিন্ন জায়গায় এই সবজি ট্রাক থেকে টাকা পয়সা আদায় করে, সেই দায়িত্বটা যখন ছাত্ররা পালন করতে হয়েছে, সেই শিক্ষার্থীরা যখন প্রাণ দিতে হয়েছে, তাদের যে মনস্তাত্ত্বিক যে ট্রমা তৈরি হয়েছে, সেখান থেকে বের করবার জন্য রাষ্ট্র কি করেছে? অথচ আমরা তাদেরকে বারবার বলছি ক্লাসরুম মুখে হোক। নিশ্চয়ই এখানে একটি তাদের যে মানসিক যেই একটা চাপ তৈরি হয়েছে, এটা হিলিং এর জন্য একটা সময় দরকার এবং অভিভাবকত্বের দরকার। আমরা কি সেরকম অভিভাবক হতে পেরেছি? আমরা এখনো তো দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শিক্ষকের মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা, যারা তাদেরকে হত্যা করবার জন্য কোনো না কোনোভাবে ইন্ধন জুগিয়েছে। এরকম একটি অভিভাবকের সামনে একজন শিক্ষার্থী কি করে স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ক্লাসে অংশগ্রহণ করবে? তারপরেও আপনাকে আনন্দের কথা জানাতে চাই, শিক্ষার্থীদের মধ্যে যে ইতিবাচক যেই চেতনাটি,
এই ট্রমার মধ্যেও তারা ম্যানেজ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় শুরু থেকে আন্দোলনের পর আমরা ক্লাস শুরু করেছি। কিন্তু ডক্টর কামরুল হাসান, আপনি হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, কিন্তু আবার যে শিক্ষার্থীদের প্রতি সাথে আসলে পুরো বাংলাদেশ এক হয়েছিল, তাদের প্রতি মানুষের এক ধরনের দূরত্বও তৈরি হচ্ছে, সেটিও তো অনেক অংশেই আমরা দেখতে পাচ্ছি। হয়তো সবার সাথে নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো সেটি আমরা দেখেছি, সেটিও তো সত্যি। সেই দূরত্ব কেন তৈরি হচ্ছে? এই দূরত্ব তৈরি হওয়ার দুটো কারণ আছে। যেমন আমাকে একটি দায়িত্ব দিয়েছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের নামে যারা শিক্ষার্থীদের হত্যা করবার জন্য ইন্ধন দিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করবার বিষয়টি বিলম্বিত হচ্ছে কেন? আমি বারবার যে কথাটা বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমে তদন্ত কমিটি করে এর মাধ্যমে যে শাস্তিটি দেওয়ার প্রয়োজন, সেটা একটা সময় প্রয়োজন। যেমন শিক্ষকরা কিন্তু তদন্ত করবার ক্ষেত্রে তারা আসলে পেশাগত দক্ষতা নিয়ে আসে না, তবুও তারা বিশ্ববিদ্যালয়ের আইনকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রশাসনকে সহায়তা করছে তদন্ত কমিটিতে কাজ করে। আমরা একটা নির্দিষ্ট সময় পরে এটা করব। শিক্ষার্থীদের এই আবেদনগুলো, যেমন ভিসির কোটা থাকবে কেন, এই কথা তারা যখন বলে ভিসি কি গুন্ডা যে তার 40টি নিয়োগ দিতে হবে, আমি এটা নিজে থেকেই বাদ দিয়েছি। ফলে এই শিক্ষার্থী, আমার এই বাচ্চাগুলো যদি এই আন্দোলনটি তৈরি না করতো, তাহলে আমিও অতীত উপাচার্যের, পালিয়ে যাওয়া উপাচার্যের মতো আরেকটি ফ্যাসিস্ট। ফলে 5 আগস্টের পর অনেক ধরনের দাবি দাওয়া আমরা দেখেছি ডক্টর কামরুল হাসান। বেশ সব দাবি দাওয়া মেনে নিতে হবে সেটি তো নিশ্চিত করার সুযোগ নেই আসলে রাষ্ট্রের পক্ষে, কিন্তু নানান রকম দাবি আছে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে রাজনীতিবিদরা এই মুহূর্তে যে ধরনের দাবি করছেন, কিংবা রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ঘিরে যেভাবে যা চাইছে, হয়তো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা ঠিক সেভাবেই নির্বাচন চাইছেন না। নির্বাচন তারা বলছেন নির্বাচন হতে হবে, নানানভাবে বিচার কার্যক্রম শেষ হবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। পরে রাজনৈতিক দলগুলো বলছে যে চাইলেই 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যায়। তার মানে কি রাজনৈতিক দলগুলো এবং ছাত্রদের মধ্যে সামনে কোনো মুখোমুখি অবস্থান দেখবো আমরা? আমি কোন মুখোমুখি এতটুকু অবস্থান দেখছি না। আমি দেখছি যে আপনি ধরুন সত্য যদি একটি পুকুর হয়, আপনি ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক থেকে আসেন না কেন, যদি ওই পুকুর অভিমুখে আপনার যাত্রা হয় তাহলে লক্ষ্য তো অভিন্ন। দৃশ্য তো দেখা যাচ্ছে দক্ষিণ দিক থেকে যে আসছে সে ভাবছে উত্তর দিক থেকে যাত্রা করা মানুষটি ভুল পথে হাঁটছে, মোটেই ঠিক না। রাজনৈতিক দলগুলো যেটা বলছে নির্বাচন হচ্ছে সরকার পরিচালনা করবার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে একটি স্বীকৃত পদ্ধতি। শিক্ষার্থীরা যেটা বলছে যে আমরা রক্ত দিয়েছি এজন্য যে আবার এমন কোনো একটি সরকার প্রতিষ্ঠিত না হোক যারা পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকারের মতো, পালিয়ে যায় উপাচার্যের মতো দুর্নীতিবাজ হবে না। তাহলে শিক্ষার্থীদের এই দাবিটার সাথে দেশটি তৈরি করবার কোথায় সাংঘর্ষিক অবস্থা রয়েছে? বিএনপি যদি নির্বাচন করে তাহলে তারা জয়ী হবেন না, শিক্ষার্থীরা যদি নির্বাচন করেন শুধু তারাই জয়ী হবে। এটি তো আসলে নির্বাচনের দিনটির আগ পর্যন্ত বোঝার কোনো সুযোগ নেই। আমি মনে করি শিক্ষার্থীরা কখনো এরকম দাবি করেননি। তারা যেই জায়গাটি, এই জায়গায় একটা ভুল বোঝাবুঝি আছে। আপনি দেখুন শিক্ষার্থীরা যে কাজটি করতে চাচ্ছে, যারা যেমন আওয়ামী লীগের কথাটা ধরুন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কিন্তু করা হয়নি। কিন্তু আওয়ামী লীগে যারা এই ছাত্র জনতাকে হত্যা করবার জন্য খুনি হিসেবে চিহ্নিত হবে সঠিক তদন্তের মাধ্যমে, তাদের তো বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, সেটি তো নিশ্চিত। কিন্তু ছাত্ররা তো এটিও বলছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা নির্বাচন চায় না। আমরা যদি আবার সেই একই ধারায় ফিরে যাই, রাজনৈতিক দলগুলো যদি একের পর এক নিষিদ্ধ হতে থাকে, তাহলে আমাদের কি ধরনের সংস্কার হলো? কিন্তু রাজনৈতিক দলগুলোকে দলীয়ভাবে কিছু দায় স্বীকার করতে হবে। যেমন আমরা 71-এ জামাত ইসলামকে নিয়ে যেই প্রশ্নটি উঠছে, এই প্রশ্নটি গোটা জাতি এই প্রশ্নটি করেছে। সেটি আমার প্রশ্ন, দায় স্বীকার করছে কিনা সেটি আপনি নিশ্চিত করার চেষ্টা করতে পারেন, কিন্তু একই ধারায় যদি আমরা বারবার ফিরে যাই, সব রাজনৈতিক দলকে যদি আমরা নিষিদ্ধ করতে থাকি, কিংবা নিজেদের প্রয়োজনে আসলে নির্বাচনকে যদি আমরা পেছাতে থাকি, সেটি কতখানি সমীচীন? আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসাবে এবং সরকারে থাকা আওয়ামী লীগের দুটো ভিন্ন দায়িত্ব রয়েছে। নির্দেশদাতা হিসাবে দায়িত্ব রয়েছে, কিলার হিসাবে বিভিন্ন বাহিনীর দায়িত্ব রয়েছে। কিন্তু এই সিস্টেম ধ্বংস করবার ক্ষেত্রে ক্রিয়ানক হিসাবে, মস্তিষ্ক হিসাবে, ডেভিল ব্রেইন হিসাবে যারা কাজ করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়াটা আমাদের এই 71 বলুন, 90 বলুন এবং 24 বলুন, প্রত্যেকটি আন্দোলনের মূল লক্ষ্য। আমরা সেই প্রশ্ন থেকে গেল ডক্টর কামরুল হাসান, ওবায়দুল কাদেরের মতন এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি আসলে আওয়ামী সরকারের এই হত্যাকাণ্ডে সরাসরি হয়তো তিনি সামনের সারিতেই ছিলেন, তিনি 3.5 মাস এই সরকারের অধীনে এই বাংলাদেশে থেকে পালিয়ে গেলেন খুব সহজভাবে। এটি অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সেটি কোনোভাবেই ফ্যাসিস্ট সরকারের যারা নির্দেশদাতা, যারা 2000 ছাত্র জনতার খুনের আসামি, তাদেরকে দায়মুক্ত করে না। ফলে শিক্ষার্থীরা যখন প্রশ্ন করে যে এই বিচারটি হওয়ার পর নির্বাচন হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটা যৌক্তিক দাবি। প্রশ্ন কিন্তু হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে থাকাকালীন সময় তিনি যদি পালিয়ে যেতে পারেন, এই অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আমি একটু শেষ করি, তাদের অধীনে নির্বাচন তাহলে কতখানি সুষ্ঠু হবে? আমি শেষ করি, তাহলে আপনি যুক্তিটা পরিষ্কার বুঝতে পারবেন। এখানে যারা সরকারে আছে, দেখুন কজন মানুষ দায়িত্ব নিয়েছে, এবং আমরা যখন সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ অগ্নিসংযোগ দেখি এবং আমরা দেখলাম যে সুনির্দিষ্ট দুটো জায়গায় আগুন লেগেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে চেষ্টাটি করা হচ্ছে, এই চেষ্টায় যারা বাধাগ্রস্ত করছে তাদেরকে চিহ্নিত করা অতি জরুরি। এক, আমাকে শেষ করতে দিন। 2, এবং এই চিহ্নিত করবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা যদি বিলম্ব করেন, তাদের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে সেটা যৌক্তিক। 3, এই বিষয়গুলো অতি দ্রুত সমাধান করে জনগণের নির্বাচিত একটি সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা অতীব জরুরি। এটা হচ্ছে 3। ফলে যখন বিএনপি বা রাজনৈতিক দলগুলো বলে যে সঠিকভাবে জনগণের নির্বাচিত সরকার দেশ চালাবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং শিক্ষার্থীরা যখন বলে যে যারা দায়ী, কথা বলছেন, আমি আরেকটু সমালোচনা জরুরি নাকি আসলে জবাবদিহিতা নিশ্চিত করা খুব জরুরি? আমি জাস্ট ওই জায়গাটা একটু আসি। ফলে যারা এখন আলোচনায় রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের মুখোমুখি করতে যায়, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা খুব জরুরি হয়ে গেছে। এবং আমি বিভিন্ন টক শোতে দেখলাম যে এমনভাবে আলোচনা হচ্ছে যে দুটো পক্ষকে মুখোমুখি করে ডায়ালগের জায়গায় ডিবেট তৈরি করা হচ্ছে, এবং এখানে এই ডিবেটে কোনো একটি পক্ষ জয়লাভ করে এবং প্রতিবার বাংলাদেশ হেরে যায়। যেভাবে ৭১-এর পর আমরা দেখেছি বাংলাদেশকে হারিয়ে দিয়েছে কোনো একটি দল দস্যু হিসাবে আত্মপ্রকাশ করেছে, যেভাবে আমরা দেখেছি ৯০-এর পর আমরা রাজনৈতিক দলগুলো চরমভাবে ব্যর্থ হয়েছি একটি নির্বাচন আয়োজন করার জন্য। সেখানে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম, তখন একটি ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে তারা যেমন সেটাকে কবর রচনা করেছে, ঠিক একইভাবে আমরা এখন দেখছি ২৪-এ ২০০০ ছাত্র জনতার রক্তস্নাত এই পরিবর্তিত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এই দূরত্ব আমরাই তৈরি করছি। জাতি হিসাবে আমাদের লজ্জিত হওয়া উচিত। আর কতবার আমাদের সন্তানরা প্রাণ দিবে? দেখুন 7 বছর থেকে শুরু করে আমার শিক্ষার্থীরা যখন প্রাণ দিয়েছে, তখন অনেকেই টেলিভিশনে দেখছেন, দেখি কি হয়। আমাদের অভিভাবকরা কবে ঠিক হবেন? আপনারা শুধু অভিভাবকদের, অবশ্যই অভিভাবকদের, রাষ্ট্রের কিংবা অন্তর্বর্তী সরকার যারা দায়িত্ব পালন করছে এরাই অভিভাবক কারা? অভিভাবক হচ্ছে রাজনৈতিক দল যারা নেতৃত্ব দেয়, অভিভাবক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, অভিভাবক হচ্ছে তারা যারা রাজনৈতিক দলের নামে বিভাজন তৈরি করে আবারও আমরা যেই লক্ষ্য অর্জন করার চেষ্টা করছি সেটাকে বাধাগ্রস্ত করছে। এবং নিজেদের মধ্যে দলীয় যে আদর্শ সেটা পার্থক্য থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এখন যারা প্রশাসনে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের মাঝে এখনো ফ্যাসিস্ট সরকারের কেউ না কেউ লুকিয়ে আছেন যারা আসলে এই ধরনের বিভেদ সৃষ্টি করছেন? আমি এই আলোচনায় আসবো আপনার কাছে, তবে আমাদের আরো একটি বিরতির সময় হয়েছে। জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক দেখছেন ডক্টর কামরুল হাসান। আমরা অনেকভাবে সংস্কারের কথা বলছি এবং সেই যে সংস্কার নিয়ে আমরা চিন্তা করছি সেটি পুরোটাই হয়তো নির্বাচন কেন্দ্রিক এই মুহূর্তে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তো তাই ভাবছেন। যেই প্রশাসন নিয়ে আমরা আসলে নির্বাচন অনুষ্ঠিত করবার কথা ভাবছি, সেই প্রশাসন কিংবা এখন আসলে যারা সরকারের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে নিয়ে যখন আমরা চিন্তা করছি, তখন আসলে কি আমরা সেই প্রশ্নটি করতেই পারি, শস্যের ভেতরেই ভূত? এটি আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমাদের এই জাতির সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, দুর্বলতা যদি নাও বলি, সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল করা। দেখুন, আমাদের এখানে অনেকগুলো অমীমাংসিত বিষয় ছিল দীর্ঘদিন। এই বিডিআর হত্যাকাণ্ডই ধরুন, সাগর রুনির হত্যাকাণ্ড ধরুন, আমরা টেলিভিশনের টক শো সব উড়িয়ে দিয়েছি কথা বলে, কাজের কাজ কিছুই করি নাই। এই জাতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দেশপ্রেমের জায়গাটায় ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, কিন্তু দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের কারণে শত শত যুক্তি দিয়ে বিভাজন তৈরি করার সকল আয়োজন সব জায়গায় বিদ্যমান, এবং সেটা মস্তিষ্কে সবচাইতে বেশি। আমি যে বারবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাই এই জন্য যে আপনি যদি একটি শিক্ষার পরিবেশ তৈরি না করেন, আপনি যাদেরকে সাপ্লাই দিচ্ছেন আপনার রাষ্ট্র পরিচালনার জন্য,
আপনি যেখান থেকে আপনার সাপ্লাই চেইন রয়েছে, স্কুল কলেজ, আপনি প্রত্যেকটা জায়গায় অসুস্থ একটা পরিস্থিতি বিরাজ করছে। অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ, এরকম মানুষ যখন বাইরে চলে আসে তাদের কাছে কি আশা করবেন? ফলে আপনাকে একদম সঠিক জায়গায় ধরতে হবে। আপনি যদি এই জায়গাটা ধরুন, পরেরগুলোতে পরে আসেন, আপনি একটা শিক্ষা কমিশন করুন না স্থায়ী। আপনি সেই শিক্ষা কমিশনকে দলীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করুন। ওই কমিশন যা বলবে তাই হন। কেন? পার্শ্ববর্তী রাষ্ট্রের আমরা ব্যাপক সমালোচনা করি, নির্বাচন ব্যবস্থা তো সঠিক রেখেছে। আপনি সংস্কার করে কি লাভ হবে? কেন আমাদের কি সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলো ছিল না? ফ্যাসিস্ট সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করতে হয় সেটার কি উদাহরণ সৃষ্টি করে যায়নি? তাহলে আপনারা এখন সংস্কার করবেন, আপনারা ঐক্যবদ্ধ হবেন, নির্বাচন করবেন, আবার যেখানে আছেন সেখানে ফেরত যাবেন। মূলত আসল কথা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। একজন মানুষ, উপাচার্য, যখন শুধুমাত্র তার পদ রক্ষা করবার জন্য দলীয় আনুগত্য করছে, শুধু তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখছে না, শিক্ষার স্বার্থ দেখছে না, সে এমন শিক্ষক নিয়োগ দিচ্ছে হয় দলীয় বিবেচনায়, না হলে অর্থের বিনিময়ে, অথচ তার নিয়োগ দেওয়া সেই শিক্ষকই কিন্তু তার ঔরজাত সন্তানের শিক্ষক হচ্ছে। তিনি অভিশপ্ত হচ্ছেন তার ঔরজাত সন্তানের কাছে, কারণ এরকম একজন অযোগ্য শিক্ষকের কাছে তার পড়তে হচ্ছে। আমি যে কথা বলছি শুধু বিশ্ববিদ্যালয় নয়, তো পুরো বাংলাদেশের প্রতিটি আমি শুধু একটা আমি আপনাকে এতগুলো সেক্টরকে আপনি সংস্কার করবেন কি করে এত কম সময়ে? এটা তো দীর্ঘমেয়াদী কাজ। সংস্কার করার সিস্টেমটা আপনি দেখুন। সংস্কার করার সিস্টেম হচ্ছে মূল্যবোধের চর্চা। আপনি মতিউরের কথা মনে আছে, তার পড়াশোনা ছিল, সে বিসিএস ক্যাডেট ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ছাগল কাণ্ড থেকে সকল কাণ্ডের সাথে জড়িত ছিল। আমি মনে করি আপনার এই ভবনের এই যে নিরাপত্তা প্রহরী যে আছে, তার ইজ্জত তার চেয়ে শতগুণ বেশি। তাহলে আমাদের সকলকে বুঝতে হবে, যিনি যেই ক্ষমতাই থাকেন না কেন, যে পদেই থাকেন না কেন, আমাদের সকলকে মনে রাখতে হবে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন আমি সেই জায়গায় আসছি, তারা মনে রাখেন কি? কিন্তু একই সঙ্গে আপনারাও আমরা বন্ধুত্বের চাইতে প্রভুত্বের আনুগত্য বেশি চাই। মানুষের মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসতে হবে। আমি যেই মানুষটা আমার লেভেলে তাকে সম্মান কম দিচ্ছি, কিন্তু যার ক্ষমতা আছে, অর্থ আছে, তাকে বেশি দিচ্ছি। তাহলে সাধারণ মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয় কেন হলো সেটা বের করতে হবে। মূল্যবোধের চর্চায় ফেরত আসতে হবে। শিক্ষক নিয়োগ অর্থের বিনিময়ে হওয়া যাবে না, দলীয় বিবেচনায় হওয়া যাবে না। এবং সেই শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে আসবে, তারা একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোকে তো যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তারা আসলে নির্বাচন ঘিরেই সবকিছু চিন্তা করছে। সেইজন্য আমি বলছি, সাধারণ মানুষের কথা মনে রাখছে কিনা সেটাও তো একটি বড় প্রশ্ন। নিশ্চয়ই রাখতে হবে। এটা এইজন্য রাখতে হবে যে আপনি যদি ক্ষমতায় যান, আমরা আওয়ামী লীগকে দেখলাম যে সরকার প্রধান এভাবে পালিয়ে যাচ্ছে, ব্যতিক্রম একেবারে নজিরবিহীন একটা সিস্টেমে। আমরা উপাচার্য পৃথিবীর কোথাও পালায়নি, বাংলাদেশে পালিয়েছে। আমরা দেখেছি এই দেশে একই সঙ্গে 7 থেকে 14 বছরের আমাদের বাচ্চারা আছে, যারা একটা মারলে একটাই কমে, বাকিরা দাঁড়িয়ে আছে। ফলে এরকম একটি অদ্ভুত বৈচিত্র্যে বাংলাদেশে কোনো সরকার যদি মনে করে, বা কোনো দল সরকারে যাওয়ার ক্ষেত্রে যদি মনে করে যে বারবার চোখে ধুলো দেওয়া যাবে, বোকার স্বর্গে বাস করছে। ফর গডস সেক আমাদের এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি যে মস্তিষ্কে যদি পচন হয় সব শেষ। ফলে যেটা আমাদের মনে রাখতে হবে যে বারবার দাঁড়ানোর নৈতিক জোর এদেশের ছাত্র জনতার আছে। ফলে সেই ছাত্রদেরকে নিয়ে অনেক আলোচনা চলছে এই নির্বাচনকে ঘিরে। তাদের যে রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, তারা ইতিমধ্যে যে দলের ঘোষণা করেছেন সেটি আসলে শক্তিশালী হয়ে উঠতে পারে, এবং সেই ভয়ও খানিকটা বড় রাজনৈতিক দলগুলোর মাঝে কাজ করছে কিনা, এবং সেই ভয় কাটিয়ে ওঠার জন্যই তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন প্রত্যাশা করছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যদি কোনো একটি রাজনৈতিক দল, সেটা ছাত্রের মাধ্যমেই হোক, জনতার মাধ্যমেই হোক, সেটা যদি আসার পর অন্য একটি রাজনৈতিক দল তাদের নৈতিক কমিটমেন্টের জায়গায় আরেকটু সচেতন হয়, এটা সম্পূর্ণ ইতিবাচক। আপনি যখন আওয়ামী লীগের মতো ডামি ইলেকশন করবেন, আওয়ামী লীগের এই দুইটা অংশকে একটা আরেকটার বিরুদ্ধে মারামারি লাগিয়ে দিবেন, সেটার পরিণতি আমরা দেখেছি। ফলে সবচেয়ে নিরাপদ হচ্ছে এটা যে আমার বিপক্ষে দাঁড়াবে, তিনি যদি রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে, পতাকার পক্ষে কথা বলে, তার এই প্রতিবাদ আপনার জন্য একটা দিক নির্দেশনা। এবং আমি এই বৈচিত্র্যকে ইতিবাচকভাবে দেখি। যারা মনে করছেন যে নতুন কেউ রাজনৈতিক দল হিসাবে আসলে আমাদের জন্য সংকট, তাদের সঙ্গে আমি
এই ফিলসফিক্যাল এই জায়গাটাকে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। আমাদের জন্য নতুন যারা রাজনৈতিক দল নিয়ে আসছেন তাদের জন্য আসলে যদি কোনো না কোনো ভাবে স্বার্থের জায়গাটি চিন্তা করে নির্বাচনকে বিলম্বিত করা হয়, সেটিও তো আমাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেই জায়গাটিতে জনগণ জবাব দেবে। সেই জন্য আমি সকল পক্ষকেই মনে করি, কেউ যদি মনে করে যে আমি ব্যক্তিগতভাবে অথবা দলীয়ভাবে ক্ষমতা আমি অর্জন করবার জন্যে আমি যদি দেশের স্বার্থকে আসলে এখানে জলাঞ্জলি দেই, তাহলে জনগণ কিন্তু নির্বাচনের সময় তার জবাব দিবে। ফলে প্রত্যেকটি পক্ষকে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় যেতে হবে। ফলে যে জিনিসটা আমি বলছি, মূল্যবোধের অবক্ষয় সর্বস্তরেই তো হয়েছে। আপনি তো ভরতচন্দ্রের সেই কথা তো ঠিক, মানে শহর পড়লে তো দেবালয় এড়ায় না। ফলে আমাদের এই মূল্যবোধের অবক্ষয়ের এই ভয়াবহ যেই অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে সকল পক্ষকে বিনয়ের সাথে একজন নিরীহ শিক্ষক হিসাবে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে দেশের মানুষের কথা ভাবুন। দ্রব্যমূল্যের যে বিষয়টা বলছেন, হ্যাঁ, এই জায়গাগুলো তো নিশ্চয়ই মানুষের একটা ক্ষোভ তৈরি করছে ইতিমধ্যে। আবার আমরা যখন ঐক্যের কথা বলছি, সংস্কারের কথা বলছি, খোদ প্রধান উপদেষ্টা তিনি বলেছেন সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে, কিন্তু সকল নাগরিকের অংশগ্রহণ আমরা নিশ্চিত করেছি কিনা? সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করবার ক্ষেত্রে আহ্বানের পাশাপাশি নাগরিকদের ঐক্যবদ্ধভাবে একটি লক্ষ্যে আমাদের যেন পৌঁছাতে পারি, সেখানেও কিন্তু ভূমিকা রাখা প্রয়োজন আছে। যেমন দেখুন, একটি ন্যূনতম সময় সংস্কারের জন্য যেটা দরকার, যেটা দলীয় সরকারের পক্ষে অনেক কঠিন হবে, সেই সংস্কারটি হওয়ার পর যদি নির্বাচন হয় এবং জনসম্পৃক্ত দল হিসাবে যে দলটি ক্ষমতায় যাবে তারা এটা সুফল ভোগ করবে। কিন্তু তড়িঘড়ি করে যদি আমরা কোনো কিছু করি, নিশ্চয়ই আমি কোনোভাবেই মনে করি না, যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিষ্কার কথা শুনেছি যে আমরা যখন নির্বাচন দাবি করছি, আমরা কখনোই বলছি না যে ন্যূনতম সংস্কার না করেই যেতে হবে। একই সঙ্গে এটাও সত্য কথা, সংস্কারের নামে যদি বিলম্ব হয় এবং ফ্যাসিস্ট সরকারের যেখানে 90% মানুষ এখনো স্বপদে বহাল রয়েছে, মানে স্বভাব তাদের বদলালো কিনা সেটা কে জানে। ফলে এই বিলম্ব শক্তিহীন করে তুলবে পুরো জিনিসটা। যে সময়টাতে আসলে বিএনপি নির্বাচন প্রত্যাশা করছে, সেই সময়ের মাঝে আপনি বলছিলেন, নিজে বলছিলেন 90% ফ্যাসিস্ট সরকার এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে পুরোপুরি সরিয়ে দিয়ে নতুন প্রশাসন গঠন করে নির্বাচন কি সম্ভব আমাদের পক্ষে? দেখুন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। গত 17 বছর দলীয়করণের পৃথিবীর ইতিহাসে এতটা দলীয়করণ, এতটা নিকৃষ্ট দলীয়করণ কোথাও দেখিনি। ওখানেও অনেক যোগ্য লোক আছে যারা লজ্জিত, যারা ওখানে গুরুত্বপূর্ণ এবং মেধাবী মানুষ, তারা এই দলটির নাম নিতে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিজেরাই লজ্জিত। এই দলটির এই জিনিসটি তাদের বহন করতে হচ্ছে। অথচ এই মানুষগুলো সঠিক পদ্ধতিতে যদি নিয়োগ হতো, তাদেরও অন্তত 50% নিয়োগ পেত। ফলে এরকম একটি মাফিয়া এবং ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে কোনো ভালো মানুষ যদি থাকে, তারা ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমার আরেকটি আবেদন, উদাত্ত আহ্বান একজন নিরীহ শিক্ষক হিসাবে আবার বলতে চাই, দেখুন, প্রত্যেকটি মানুষেরই ভুল থাকে। আমি একজন প্র্যাকটিসে মুসলিম হিসাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ভুল করা মানুষ নেই এরকম বিশ্বাস খুব কম করি। আমাদের সকলেরই ভুল আছে, কিন্তু স্রষ্টার যেই পদ্ধতিটা, ভুলটা স্বীকার করে নিজেদের সংশোধন করবার একটি প্রক্রিয়া আছে। বাঙালির চরিত্রে এই বিষয়টি একটু কম লক্ষ্য করা যায়। একটু সুযোগ পেলেই মিথ্যাচার, অন্যায়, ঘুষ খাওয়া এসব চর্চা যায়। যেমন দেখুন, আমি অনেক মানুষকে দেখেছি দাড়ি রেখে, টুপি রেখে সব কিছু নিয়ে একেবারে প্রস্তুত আছে, মাফিয়া সরকার কোথায় নিয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, যা দেবার দিয়ে দেন, এইরকম একটি সমাজ তৈরি করে গেছে পালিয়ে যাওয়া সরকার। ফলে আমি মনে করি যে আমাদের যে কাজটি করতে হবে, সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে দায়বদ্ধতা, এটা নৈতিক দায়বদ্ধতা এবং মানবাধিকারের যে জায়গাটা, এই দুটো জায়গার মধ্যে সমন্বয় করতে হবে। করে শুধু রাজনৈতিক দল এবং নেতাদের উপর দায়িত্ব দিয়ে আমি ব্যক্তিগতভাবে, জাতীয় ঐক্যের কথা তো আমরা বলছি, কিন্তু জাতীয় ঐক্যের লক্ষ্যে আমি একদম শেষ প্রশ্ন করতে চাই, আমাদের সময় একদমই শেষ। জাতীয় ঐক্যের লক্ষ্যে যে ঐক্য আমরা চাই, সেই ঐক্য কোন পথে? জাতীয় যে ঐক্যটা, সেটা হচ্ছে, দেখুন, আমি আরেকটি বিষয় বলি, আপনার দলীয় বিবেচনায় কথা বলছি এটা বলি না, জনসম্পৃক্ত দল হিসাবে বিএনপির একটি সম্ভাবনা রয়েছে। 31 দফার মধ্যে আমি যে বক্তব্যগুলো দেখেছি, তার যদি 80% কার্যকর হয়, স্বপ্নের বাংলাদেশ হতে পারে। শুধু প্রয়োজন হচ্ছে বক্তব্যের সাথে কর্মের
ঐক্য। আমি বিশ্বাস করি এইবার এই লক্ষ্যটি অর্জন হবে। সেই প্রত্যাশা রাখতে চাই। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।